হ্যালো এভরিওয়ান, আজ আমরা একমাত্রিক গতির দ্বিতীয় পর্ব সম্বন্ধে কিছু আলোচনা করব। এই দ্বিতীয় পর্বে কি কি বিষয়বস্তুগুলো রয়েছে? এই দ্বিতীয় পর্বের শুরুতে রয়েছে গতির প্রকারভেদ, অর্থাৎ চলন গতি, ঘূর্ণন গতি এবং মিশ্র গতি। এই গতির প্রকারভেদ এবং উদাহরণ এগুলো সবই আমরা ক্লাস 9ম শ্রেণীতে পড়ে এসেছি। অর্থাৎ এর পরবর্তী যে অংশ, সেই অংশ থেকে আমরা শুরু করব। সেই অংশে গতি সম্পর্কিত কিছু বিষয় যেমন সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ এবং তাদের গতির উপর প্রভাব, সেগুলো আমরা সেই বিষয়ে আলোচনা করব। প্রথমে আসি সরণ। সরণ কি? সরণ বলতে বোঝায় বস্তুর অবস্থানের পরিবর্তন। সে অবস্থানের পরিবর্তন কেমন? অবস্থানের পরিবর্তন আমরা যদি ভেবে নিই, এ বিন্দু থেকে কোনো বস্তু যাত্রা করে বি বিন্দুর উদ্দেশ্যে যাচ্ছে, যেখানে যাত্রাপথটা বক্র হতে পারে, যাত্রাপথটা সরল রৈখিক হতে পারে বা অন্য কোনো ধরনের হতে পারে। এ সি বি বক্রপথে বি বিন্দুতে যাচ্ছে, এ থেকে এ ডি বি সরলরৈখিক পথে বি বিন্দুতে যাচ্ছে, আবার এ ই বি পথে বি বিন্দুতে যাচ্ছে। প্রত্যেক ক্ষেত্রেই যাত্রাপথের দ্বারা মোট অতিক্রান্ত যে দূরত্ব আলাদা আলাদা। মানে সরণ বলতে তাকেই বোঝাচ্ছে যাত্রাপথটা যেন প্রাথমিক এবং অন্তিম অবস্থান, এই প্রাথমিক এবং অন্তিম অবস্থানকে যদি আমরা সরলরৈখিক কোন দূরত্বের সাহায্যে অংশাঙ্কিত করি, সেই সরলরৈখিক দূরত্বই হবে সরণের মান। অর্থাৎ এক্ষেত্রে এ ডি বি সরলরৈখিক দূরত্বই হলো সরণের মান। আবার এ থেকে বি বিন্দুর দিকে যাচ্ছে, এক্ষেত্রে নির্দিষ্ট দিকে বা নির্দিষ্ট অভিমুখে গতিশীল। এক্ষেত্রে এ থেকে বি বিন্দুর দিক, এই দিক হলো সরণের অভিমুখ। অর্থাৎ এই অভিমুখকে আমরা এ বি মাথায় তীর চিহ্ন দিয়ে লিখতে পারি। অর্থাৎ সরণের অভিমুখ হলো এ থেকে বি অভিমুখে। অর্থাৎ সরণ বলতে পারি আমরা সরণ এক প্রকার ভেক্টর রাশি। এখন সরণ শূন্য হতে পারে কিনা সেটা আমাদের জানা প্রয়োজন। কখন সরণ শূন্য হয়? কখন সরণ শূন্য হচ্ছে? কোন বস্তু এ বিন্দু থেকে যাত্রা শুরু করে সরলরৈখিক পথে বি বিন্দুতে গেল, আবার বি বিন্দু থেকে পুনরায় ওই একই পথে এ বিন্দুতে ফিরে আসলে বস্তুর প্রাথমিক এবং অন্তিম অবস্থান একই হয়, অর্থাৎ বস্তুর সরণ শূন্য। আবার কোন বস্তু গোলীয় বৃত্তাকার পথে যদি আবর্তন করে, তার প্রাথমিক এবং অন্তিম অবস্থান নির্দিষ্ট সময় অন্তর অন্তর একই হয়, সেক্ষেত্রে বস্তুর সরণ শূন্য। অর্থাৎ এক্ষেত্রে এ বিন্দু থেকে বৃত্তাকার পথে বি সি ডি হয়ে আবার এ বিন্দুতে ফিরে আসছে, এক্ষেত্রেও সরণ শূন্য হয়। এবার আমরা দেখব সরণ সংক্রান্ত কি কি ধরনের সমস্যা আসতে পারে। কারণ সরণের কোন বস্তুর সরণ একটা রেখা বরাবর হতে পারে, আবার দ্বিমাত্রিক তলে হতে পারে। দ্বিমাত্রিক তলে বস্তুর সরণের ক্ষেত্রে সরণের মান কত, সরণের অভিমুখ কি, সেটা আমরা নির্ণয় করতে পারি। ধরে নিচ্ছি এটা পূর্ব দিক, ও ই পূর্ব দিককে নির্দেশ করছে, ও এন যেখানে উত্তর দিককে নির্দেশ করছে। কোনো বস্তু বা কোনো গাড়ি, খেলনা গাড়ি যদি বা কোনো ব্যক্তি পূর্ব দিক বরাবর 3 মিটার পথ অতিক্রম করার পর উত্তর দিকে যদি 4 মিটার পথ যায়, তাহলে বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হবে ও এ প্লাস এ বি। অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব ক্ষেত্রে ও এ প্লাস এ বি, অর্থাৎ 3 + 4 = 7 মিটার। কিন্তু সরণের সংজ্ঞা অনুযায়ী বস্তুর প্রাথমিক এবং অন্তিম অবস্থান যদি আমরা যোগ করি, যে সরলরেখাটা পাবো এখানে, সেটা হবে আমাদের এখানে সরণ। অর্থাৎ এক্ষেত্রে সরণ হবে বস্তুর ও বি, যেখানে ও বি হলো
ও এ বি ত্রিভুজের অর্থাৎ ও এ বি একটি সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের অতিভুজ। অতিভুজ নির্ণয়ের সূত্র আমরা জানি রুট ওভার অফ ভূমি স্কয়ার অর্থাৎ ও এ স্কয়ার প্লাস লম্ব স্কয়ার অর্থাৎ এ বি স্কয়ার, অর্থাৎ আমরা পেতে পারি রুট ওভার অফ 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়াল টু 5 মিটার। একই রকম ভাবে কোন দ্বিমাত্রিক তলে কোন বস্তুর অবস্থান যদি তার এক্স এবং ওয়াই অক্ষাংশ দ্বারা নির্দেশিত হয়, সেক্ষেত্রে বস্তুর সরণ কিভাবে নির্দেশিত হবে সেটা আমরা দেখে নেব। ধরে নিচ্ছি কোন বস্তুর অবস্থান P1 যার স্থানাঙ্ক x1 y1, অপর একটি অবস্থান P2 যেখানে P1 থেকে P2 অভিমুখে বস্তুটি যাত্রা করেছে, P1 থেকে P2 অভিমুখে বস্তুটি যাত্রা করেছে, অর্থাৎ P1 P2 এক্ষেত্রে বস্তুর সরণ, তাহলে বস্তুর সরণ হচ্ছে P1, P1 P2, যেখানে P1 P2 ভেক্টর চিহ্ন দিয়ে দেখানো হয় মাথায়, তার কারণ P1 এর সরণ হচ্ছে ভেক্টর রাশি। এক্ষেত্রে P1 P2 এর মান নির্ণয় করা যাবে কিভাবে? এখান থেকে আমরা পেতে পারি এই অবস্থানটা x1, এই অবস্থানটা x2, অর্থাৎ এই পার্থক্যই হচ্ছে x2 মাইনাস x1, অর্থাৎ এই পার্থক্যটাও x2 মাইনাস x1। আবার এই পুরো অবস্থানটা y2, এটা y1, অর্থাৎ এই পার্থক্য হবে y2 মাইনাস y1। সুতরাং আমরা বলতে পারি এক্ষেত্রে নামকরণ যদি করি আমরা এ বি সি, ত্রিভুজ সি P1 P2 একটি সমকোণী ত্রিভুজ, যেখানে P1 P2 হলো অতিভুজ, অতএব P1 P2 সমান আমরা বলতে পারি রুট ওভার অফ CP1 স্কয়ার প্লাস CP2 স্কয়ার, অর্থাৎ রুট ওভার অফ CP1 স্কয়ার প্লাস CP2 স্কয়ার। আগে যদি CP2 এর মান পুট করি আমরা x2 মাইনাস x1 এর হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কয়ার, অর্থাৎ দ্বিমাত্রিক তলে কোন বিন্দু থেকে অপর কোন বিন্দুতে P1 বিন্দু থেকে P বিন্দুতে বস্তুর যাওয়ার ফলে যে সরণ হয়েছে সেই সরণের মান আমরা তার বিন্দুদ্বয়ের পার্থক্য থেকে নির্ণয় করতে পারি। একই রকম ভাবে ত্রিমাত্রিক তলের ক্ষেত্রে অর্থাৎ x, y এবং z, ত্রিমাত্রিক তলের ক্ষেত্রে দুটি বিন্দুর মধ্যে সরণ অর্থাৎ P1 থেকে P2 বিন্দুতে যে সরণ, অর্থাৎ P1 বিন্দু স্থানাঙ্ক x1 y1 z1 আর P2 হচ্ছে x2 y2 z2, এই সরণের মান হবে অর্থাৎ P1 P2 ইকুয়াল টু রুট ওভার অফ x2 মাইনাস x1 এর হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কয়ার প্লাস z2 মাইনাস z1 এর হোল স্কয়ার। এই সমাধানটা ভেক্টর পদ্ধতিতে সবচেয়ে সহজ। পরবর্তী অধ্যায়ে ভেক্টরের যে অধ্যায় রয়েছে সেখানে আমরা এটা সমাধান করব। এবার আমরা আসি দ্রুতি সম্বন্ধে। দ্রুতি বলতে কি বোঝায়? দ্রুতি অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব পরিবর্তনের হার, সময়ের সাপেক্ষে অতিক্রান্ত দূরত্ব পরিবর্তনের যে হার সেটাকে বলা হচ্ছে দ্রুতি। অর্থাৎ দ্রুতি সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়, অতিক্রান্ত দূরত্ব বাই ডিভাইডেড বাই সময়। এখন এই সংজ্ঞা আমরা নবম শ্রেণীতে পড়ে আসছি। আমাদের এখন জানা প্রয়োজন দ্রুতির তাৎক্ষণিক দ্রুতিটা কি। তাৎক্ষণিক দ্রুতি বলতে বোঝাচ্ছে কোন নির্দিষ্ট ক্ষুদ্র সময় অবকাশে বস্তু যে সরণ বা যে দূরত্ব অতিক্রম করছে, সরণ নয়, ক্ষুদ্র সময় অবকাশে বস্তু যে দূরত্ব অতিক্রম করছে তাকে বলা হচ্ছে দ্রুতি। অর্থাৎ এক্ষেত্রে ডিটি সময় অবকাশে এটা একটা এক্স লেখচিত্র, অর্থাৎ দূরত্ব সময় লেখচিত্র, যেখানে এক্স এর পরিবর্তন টি এর সাপেক্ষে কিভাবে হচ্ছে দেখানো হয়েছে। যেখানে ডিটি একটি ক্ষুদ্র সময় অবকাশ, এই ক্ষুদ্র সময় অবকাশে এক্স এর যে পরিবর্তন অর্থাৎ অতিক্রান্ত দূরত্বের যে পরিবর্তন সেটা ডিএক্স, অর্থাৎ দ্রুতি, এখানে দ্রুতি সমান আমরা ভি বলতে পারি ডেল্টা এক্স বাই ডেল্টা টি। এখন এই ডেল্টা এক্স বাই ডেল্টা টি, যদি ডেল্টা টি
ক্ষুদ্র হয় অর্থাৎ টেন্ডস টু জিরো হয় তখন v ইকুয়াল টু হবে dx বাই dt, যেটা আমরা লিখি লিমিট ডেল্টা t টেন্ডস টু জিরো ডেল্টা x বাই ডেল্টা t ইকুয়াল টু dx বাই dt। অর্থাৎ আমরা তাৎক্ষণিক দ্রুতি বলতে পারি, তাৎক্ষণিক দ্রুতি যেটা সেটা হচ্ছে dx বাই dt। এখন দ্রুতি যেহেতু অতিক্রান্ত দূরত্ব বাই সময়, সেহেতু দ্রুতির একক অর্থাৎ একক হবে দূরত্বের একক, এখানে দৈর্ঘ্যের এককের সঙ্গে সমান। এসআই পদ্ধতিতে হবে মিটার পার সেকেন্ড, এসআই পদ্ধতিতে হবে মিটার পার সেকেন্ড, আর সিজিএস পদ্ধতিতে হবে সেন্টিমিটার পার সেকেন্ড। এবং এর মাত্রা হবে দূরত্বের মাত্রা অর্থাৎ দৈর্ঘ্য এল এবং সময়ের মাত্রা ডিভাইডেড বাই টি অর্থাৎ এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটা মাত্রা। এখন তাৎক্ষণিক দ্রুতি সম্পর্কিত যে সমস্যাগুলো সেগুলো আমরা একটু পরে করব, বেগ পড়াবো। হ্যাঁ, এখন আমরা জানবো বেগ কাকে বলে। বেগ হলো সরণের পরিবর্তনের হার, অর্থাৎ সময়ের সাপেক্ষে সরণের যে পরিবর্তন, সরণ বাই সময়, এটাকে বেগ বলা হচ্ছে। কারণ এই সংজ্ঞা আমরা নবম শ্রেণীতে পড়েছি। এখন যেটা আমাদের প্রয়োজন, তাৎক্ষণিক বেগ কি? তাৎক্ষণিক বেগ বলতে বোঝাচ্ছে কোন বস্তু কণা ক্ষুদ্র সময় অবকাশে যে নির্দিষ্ট সরণ ঘটে, কোন বস্তু কণার ক্ষুদ্র সময় অবকাশে যে নির্দিষ্ট সরণ ঘটে তাকে বলা হচ্ছে তাৎক্ষণিক বেগ। এখন এখানে এক্সটি একটি সরণ সময় লেখচিত্র, যেখানে সময়ের সাপেক্ষে সরণ পরিবর্তনটা লেখচিত্রে দেখানো হয়েছে। ডেল্টাটি যদি ক্ষুদ্র সময়ের অবকাশ হয়, সেক্ষেত্রে ডেল্টা এক্স ক্ষুদ্র সরণ হলে তাৎক্ষণিক বেগ হবে ডেল্টা এক্স বাই ডেল্টা টি। যদি ডেল্টা টি টেন্ডস টু জিরো হয়, অর্থাৎ লিমিট ডেল্টা টি টেন্ডস টু জিরো হলে ডেল্টা এক্স বাই ডেল্টা টি সমান হয় ডিএক্স বাই ডিটি, যেখানে এক্স হচ্ছে সরণ, অর্থাৎ তাৎক্ষণিক বেগ সমান আমরা বলতে পারি ভি সমান ডিএক্স বাই ডিটি। পূর্বে দ্রুতির ক্ষেত্রেও সরণকে আমরা অতিক্রান্ত দূরত্বকে আমরা এক্স দিয়ে নির্ধারিত করেছি, এখানেও সরণকে এক্স দিয়ে নির্ধারিত করেছি। যেহেতু সরণ ভেক্টর রাশি, অর্থাৎ পূর্বের ক্ষেত্রে এবং এক্ষেত্রে পার্থক্য রয়েছে, পূর্বের এক্স এবং বর্তমানের এক্স পার্থক্য রয়েছে। এবার একই রকম ভাবে আমরা বেগের একক পাবো। এসআই পদ্ধতিতে একক মিটার পার সেকেন্ড, সিজিএস পদ্ধতিতে একক সেন্টিমিটার পার সেকেন্ড, মাত্রা হবে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, একই রকম ভাবে। এখন আমরা জানবো সমবৃত্তীয় গতি সম্পর্কে। সমবৃত্তীয় গতি বলতে বোঝায় কোনো বস্তু কণা নির্দিষ্ট বৃত্তাকার পথে নির্দিষ্ট সময়ে পূর্ণ আবর্তন করলে, পূর্ণ আবর্তন অর্থাৎ এ বিন্দু থেকে যাত্রা শুরু করে বি সি বিন্দু হয়ে যদি আবার পুনরায় এ বিন্দুতে ফিরে আসে, এটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর, অর্থাৎ নির্দিষ্ট সময়কে বলা হচ্ছে এখানে পর্যায়কাল, অর্থাৎ প্রতি নির্দিষ্ট পর্যায় অন্তর অন্তর আবার পূর্বের অবস্থানে ফিরে আসে, সেই বস্তু কণার গতিকে বলা হচ্ছে সমবৃত্তীয় গতি। এখন এই সমবৃত্তীয় গতির ক্ষেত্রে বস্তুর বেগের দিক প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়। যখন এ অবস্থানে রয়েছে, বস্তুর বেগের দিক এ বিন্দুতে স্পর্শক দ্বারা নির্দেশিত হয়। বি অবস্থানে যখন আছে, বি বিন্দুতে স্পর্শক দ্বারা নির্দেশিত হয়। সি অবস্থানে থাকলে সি বিন্দুতে স্পর্শক দ্বারা নির্দেশিত হচ্ছে। এখন প্রতি মুহূর্তে যদি বেগের দিক পরিবর্তিত হয়, অর্থাৎ আমরা এই বস্তুর গতিকে সম বেগে গতি বলতে পারি না, কিন্তু এর দ্রুতি অর্থাৎ বেগের মান ধ্রুবক থাকে, অর্থাৎ সমবৃত্তীয় গতিতে দ্রুতির মান নির্দিষ্ট, অর্থাৎ দ্রুতি ধ্রুবক, কিন্তু বেগ কখনোই ধ্রুবক নয়। আমরা এক্ষেত্রে বলতে পারি যে দ্রুতি কনস্ট্যান্ট, দ্রুতি হচ্ছে ধ্রুবক, কিন্তু বেগ ধ্রুবক নয়, বেগ ধ্রুবক নয়। এই অংশ থেকে গাণিতিক যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো সাধারণত নিম্নোক্ত প্রকারে হয়। কোনো বস্তু নির্দিষ্ট পথে অতিক্রম করছে নির্দিষ্ট সময়, ধরে নিতে পারি এখানে বস্তু অর্ধবৃত্তাকার পথ অতিক্রম করেছে, এখানে অর্ধবৃত্তের ব্যাসার্ধ আর,
এ থেকে বি হয়ে সি বিন্দুতে পৌঁছেছে। তাহলে এক্ষেত্রে বস্তুটির সময় যদি টি লাগে, টি সময় যদি লাগে, তবে বস্তুটির সরণ কত, অতিক্রান্ত দূরত্ব কত, বেগ কত, দ্রুতি কত, এগুলো নির্ণয় করতে হতে পারে। এক্ষেত্রে বস্তুর অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ এ বি সি পথ, তাহলে অতিক্রান্ত দূরত্ব বলতে পারি আমরা এ বি সি পথ, এবিসি পথ অর্থাৎ পাই আর, অর্থাৎ বৃত্তের পরিধির অর্ধেক। কিন্তু সরণ কত এখানে, সরণ এখানে এ সি অর্থাৎ এ ও সি, অর্থাৎ বলতে পারি এটা একটা ব্যাস 2r। বেগ কত হবে, আমরা বেগের সংজ্ঞা পড়েছি, এখানে বেগ বলতে গড় বেগ বোঝাচ্ছে, তার কারণ যাত্রাপথের প্রতিটা মুহূর্তে বেগের পরিবর্তন যেহেতু হচ্ছে, সেক্ষেত্রে আমরা বেগ তাৎক্ষণিক বেগ নির্ধারণ করা সম্ভব নয় আমাদের ক্ষেত্রে, আমাদের দরকার গড় বেগ। তাহলে গড় বেগ হবে এখানে সরণ বাই সময় 2r বাই টি। গড় দ্রুতি কত বা দ্রুতি, এক্ষেত্রে গড় দ্রুতি বা দ্রুতি একই, তার কারণ প্রতিটা মুহূর্তে দ্রুতির মান ধ্রুবক ক্ষেত্রে, অর্থাৎ পাই আর বাই টি। আরেক ধরনের গাণিতিক সমস্যা দেখা যায় এখানে, কি ধরনের, এক্স এর সঙ্গে অর্থাৎ সরণের সঙ্গে সময়ের পরিবর্তনের সমীকরণ দেয়া থাকে, x = 5t² 40, এই ধরনের কোন সমীকরণ, যে ক্ষেত্রে বলে দেয়া হয় যে সময় নির্দিষ্ট সময় অর্থাৎ t = 1 সেকেন্ড থেকে t = 2 সেকেন্ডে গড় বেগ এবং দ্রুতি কত হবে, গড় বেগ কত হবে, গড় বেগ নির্ধারণ করতে হবে। আবার t = 1 সেকেন্ডে তাৎক্ষণিক বেগ নির্ধারণ করতে হবে, তাৎক্ষণিক বেগ নির্ধারণ করতে। এক্ষেত্রে আমরা কি করব, প্রথম ক্ষেত্রে গড় বেগ নির্ধারণের সময় আমাদের দরকার সরণ কত, অর্থাৎ t = 1 সেকেন্ড এবং t = 2 সেকেন্ড, এই সময় অবকাশ, অর্থাৎ সময় অবকাশটা কত এখানে, অর্থাৎ 2 সেকেন্ড মাইনাস 1 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ড সময় অবকাশে মোট সরণ কত সেটা প্রয়োজন। অর্থাৎ t = অ্যানসার যদি আমরা ভাবি, t = 1 সেকেন্ড যখন, তখন x = x1 অর্থাৎ 5 × 1² - 4 × 1 অর্থাৎ 1 একক। যদি এটা আমরা মিটার এককে ভেবে নিই তাহলে এটা মিটার। আবার t = 2 সেকেন্ড সময় অর্থাৎ x = x2 অর্থাৎ আমরা পাবো এখানে 20 - 8 অর্থাৎ 12 মিটার। অর্থাৎ সরণ আমরা বলতে পারি এখানে এক্ষেত্রে x2 - x1 = 12 - 1 অর্থাৎ 11 মিটার। এবং সময় অবকাশ কত, সময়টা হচ্ছে 2 সেকেন্ড মাইনাস 1 সেকেন্ড অর্থাৎ 1 সেকেন্ড। তাহলে অতএব বেগ হবে গড় বেগ, অতএব গড় বেগ 11/1 = 11 মিটার পার সেকেন্ড। তাৎক্ষণিক বেগ নির্ণয় করার সময় আমাদের তাৎক্ষণিক বেগের রাশিমালা নির্ণয় করতে হবে প্রথমে। তাৎক্ষণিক বেগের রাশিমালা আমরা জানি v = dx/dt, অর্থাৎ সূত্র অনুযায়ী ddt of 5t² - 40 সমান পাবো আমরা এখানে 10t - 4। এখন t = 1 সেকেন্ড সময় তাৎক্ষণিক বেগ নির্ধারণ করতে বলেছে আমাদের। t = 1 সেকেন্ড সময় তাৎক্ষণিক বেগ কত, অর্থাৎ t এর মান যদি আমরা 1 পুট করে দিই এখানে, যেটা হবে v, যেখানে t = 1, বা আমরা লিখতে পারি dx/dt, যেখানে at t = 1 ইকুয়াল টু হবে 10 × 1 - 4 = 6 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এক্ষেত্রে তাৎক্ষণিক বেগ 6 মিটার পার সেকেন্ড। আমাদের মনে রাখতে হবে গড় বেগ নির্ণয় করার সময় দুটো সময়ের অবকাশে, অর্থাৎ যে দুটো সময় দেওয়া আছে সেই সময় অবকাশে সরণের পার্থক্য কত হচ্ছে, কিন্তু তাৎক্ষণিক বেগ নির্ণয় করার সময় সেই সরণের পার্থক্য আমাদের প্রয়োজন নেই। আমাদের তাৎক্ষণিক বেগের রাশিমালা নির্ধারণ করতে হবে আগে, যে সরণের সঙ্গে সময়ের যে সম্পর্ক দেওয়া আছে
সেখানে আমরা সময়ের মানটা পুট করে দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে তাৎক্ষণিক বেগ। এবার আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে ত্বরণ। ত্বরণের সঙ্গে আমরা পড়েছি যে বেগ পরিবর্তনের হার, সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হার, অর্থাৎ ত্বরণ সমান বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। এখন ত্বরণ দুটো প্রকারের হতে পারে। একই বেগের মতো সমবেগ অসমবেগ যেমন হয়, ত্বরণের ক্ষেত্রেও সমত্বরণ এবং অসমত্বরণ হতে পারে। সমত্বরণের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? সমত্বরণের ক্ষেত্রে বেগের পরিবর্তনটা সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন ধ্রুবক, অর্থাৎ সময়ের সাপেক্ষে নির্দিষ্ট সময় অন্তর অন্তর বেগের যে পরিবর্তনটা হচ্ছে সেটা কনস্ট্যান্ট। এখন আমরা ভেবে নিতে পারি এটা ও বিন্দু, এখান থেকে যাত্রা শুরু করেছে, যাত্রার মুহূর্তে তার বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড। 2 সেকেন্ড যাওয়ার পর তার বেগ হলো 20 মিটার পার সেকেন্ড। আরো 2 সেকেন্ড যাওয়ার পর, অর্থাৎ এখান থেকে এই 2 সেকেন্ড যাওয়ার পর হলো তার 30 মিটার পার সেকেন্ড। আরো 2 সেকেন্ড যাওয়ার পর পেলাম 40 মিটার পার সেকেন্ড। আর প্রতি ক্ষেত্রে যদি আমরা বেগের পরিবর্তন গুলো দেখি, ও বিন্দু, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, অর্থাৎ ও থেকে এ বিন্দুতে গেছে, এক্ষেত্রে বেগের পরিবর্তন ও এ অংশ, সেক্ষেত্রে আমরা পাচ্ছি 20 মাইনাস 10/2 অর্থাৎ 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একই রকম ভাবে এ বি অংশ, সেক্ষেত্রে আমরা পাচ্ছি 30 মাইনাস 20/2, সেক্ষেত্রেও 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ একই রকম ভাবে বিসি তেও পাবো আমরা 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ আমরা বলতে পারি এক্ষেত্রে বস্তু কণাটি ও থেকে এ বিন্দু হয়ে বি বিন্দু হয়ে সি বিন্দুতে পৌঁছেছে সমত্বরণে গতি লাভ করে, অর্থাৎ এটা সমত্বরণে গতিকে নির্দেশ করছে, সমত্বরণে গতিকে নির্দেশ করছে। কিন্তু বেগের পরিবর্তনটা যদি 10 থেকে 20 না হয়, পরবর্তী ক্ষেত্রে 20 থেকে 30 না হয় অন্য কিছু পরিবর্তন হতো, 20 থেকে 40, 40 থেকে 80, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন অংশে যে বেগের পরিবর্তন অর্থাৎ ত্বরণ নির্দিষ্ট থাকতো না, সেক্ষেত্রে হতো অসমত্বরণ। সেটা আমরা দেখে নেব। এক্ষেত্রে দেখো চিত্রে দেখতে পাচ্ছি ও থেকে এ বিন্দুতে যাওয়ার পর বস্তুর বেগ হয়েছে 20 মিটার পার সেকেন্ড, কিন্তু এ থেকে বি বিন্দুতে যখন গেছে তার বেগ হয়েছে 40 মিটার পার সেকেন্ড। আবার বি থেকে সি তে যাওয়ার পর তার বেগ হয়েছে 76 মিটার পার সেকেন্ড। অর্থাৎ ওই অংশের ক্ষেত্রে আমরা পেতে পারি 20 মাইনাস 10 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। কিন্তু এ বি অংশের ক্ষেত্রে পাচ্ছি 40 মাইনাস 20/2 ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। আবার বিসি অংশের ক্ষেত্রে পাচ্ছি 76 মাইনাস 40/2 ইকুয়াল টু 18 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ প্রতি ক্ষেত্রে দেখছি ত্বরণ বিভিন্ন অংশে, ওই অংশের ক্ষেত্রে ত্বরণ 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, এবি অংশের ক্ষেত্রে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, বিসি অংশের ক্ষেত্রে 18 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ প্রতি অংশের ক্ষেত্রে ত্বরণটা পরিবর্তিত হচ্ছে। অর্থাৎ এই ধরনের গতিকে বলতে পারি আমরা অসমত্বরণে গতি, অসমত্বরণে গতি। এবার আমরা দেখব মন্দন কি। মন্দন হচ্ছে সময়ের সাপেক্ষে বেগ হ্রাসের হার, বেগ হ্রাসের হার, অর্থাৎ বেগ হ্রাস ভাজিত সময়। এখন ত্বরণের ক্ষেত্রে বেগ বৃদ্ধি পায় সময়ের সাপেক্ষে, কিন্তু মন্দনের ক্ষেত্রে বেগ হ্রাস পায়। অর্থাৎ ত্বরণ এবং মন্দন পরস্পর বিপরীত ধর্মাবলম্বী। এক্ষেত্রে বেগ হ্রাস পাচ্ছে মন্দনের ক্ষেত্রে, ত্বরণের ক্ষেত্রে বেগ বৃদ্ধি পায়। অর্থাৎ আমরা মন্দনকে বলতে পারি ঋণাত্মক ত্বরণ, অর্থাৎ মন্দন ইকুয়াল টু ঋণাত্মক ত্বরণ। পরবর্তী আরেকটা অংশ রয়েছে আমাদের ভরবেগ। ভরবেগ এটা আমরা পড়েছি কোন বস্তুতে ভর এবং বেগের সমন্বয়ে যে গতি অবস্থা সৃষ্টি হয় তাকে ভরবেগ বলে। ভরবেগ সমান ভর ইনটু বেগের গুণফল, যার একক মাত্রা হবে, একক হবে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড এসআই পদ্ধতিতে, আর সিজিএস পদ্ধতিতে হবে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, মাত্রা হবে
m l t টু দি পাওয়ার -1। এখন আমরা দেখব ঋজু গতির সমীকরণ। এই ঋজু গতির সমীকরণের বেশিরভাগ অংশই নবম শ্রেণীতে পড়ে ফেলেছি। এই ঋজু গতির সমীকরণের দুটো পার্ট, একটা হচ্ছে সমবেগে ঋজু গতি আর একটা সমত্বরণে ঋজু গতি। সমবেগে ঋজু গতির ক্ষেত্রে বেগ ধ্রুবক, অর্থাৎ আমরা বেগ সমান করেছিলাম v সমান সরণ বাই সময়, অর্থাৎ সরণকে আমরা s দিয়ে প্রকাশ করলে বাই সময় t দিয়ে প্রকাশ করলে সমীকরণটা দাঁড়ায় s ইকুয়াল টু vt। অর্থাৎ সমবেগে ঋজু গতির ক্ষেত্রে সরণ সমান বেগ ইনটু সময়, কিন্তু সমত্বরণে ঋজু গতি সমত্বরণের ঋজু গতির ক্ষেত্রে অনেকগুলো সমীকরণ আমরা পড়েছি, যেখানে সমত্বরণের ঋজু গতি অর্থাৎ ত্বরণ ধ্রুবক, অর্থাৎ a ইকুয়াল টু কনস্ট্যান্ট। এর যে সমীকরণগুলো পড়েছিলাম আমরা, প্রথম সমীকরণ পড়েছিলাম v সমান u প্লাস at, s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কোয়ার, v স্কোয়ার ইকুয়াল টু u স্কোয়ার প্লাস 2s। আরো দুটো সমীকরণ ছিল, s ইকুয়াল টু হাফ u প্লাস v ইন্টু t এবং st ইকুয়াল টু u মাইনাস হাফ a 2t মাইনাস 1, u মাইনাস নয় u প্লাস হাফ a 2t মাইনাস 1। এই সমীকরণগুলোর সবগুলোই প্রমাণ আমরা করেছি, শেষেরটা প্রমাণ আমরা দেখে নেব একটু। আমরা প্রমাণ করতে চাইছি টি তম সময়ে বস্তুর সরণ। এখন পঞ্চম সময় বলতে পঞ্চমতম, অর্থাৎ 5-4 কোনো বস্তু কণা ও বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, এটা 1 সেকেন্ডে গেছে, এটা দ্বিতীয় সেকেন্ডে গেছে, এটা তৃতীয় সেকেন্ডে গেছে, এটা চতুর্থ, এটা পঞ্চম সেকেন্ড। অর্থাৎ পঞ্চম সেকেন্ডে বলতে বোঝায় মোট 5 সেকেন্ডে কত দূরত্ব গেছে বিযুক্ত মোট 4 সেকেন্ডে কত দূরত্ব গেছে। এই যে দূরত্বটা, এটাকে বলা হচ্ছে পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সেকেন্ডে সরণ বলতে পারি, পঞ্চম সেকেন্ডে সরণ। অর্থাৎ এখানে টি তম সেকেন্ডে সরণ বলতে বোঝায় টি সেকেন্ডে সরণ বিযুক্ত টি মাইনাস 1 সেকেন্ডে সরণ। অর্থাৎ আমরা এস টি সমান আমরা লিখতে পারি এস টি সমান এস টি মাইনাস এস অফ টি মাইনাস 1। মানে এস টি সমান আমরা পড়েছি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার মাইনাস ইউ টি মাইনাস 1 মাইনাস হাফ এ টি মাইনাস 1 হোল স্কোয়ার। অর্থাৎ আমরা বলতে পারি এখানে বিয়োগ করলে এটাতে ইউ আসবে প্লাস হাফ এ কমন নিলে টি স্কোয়ার মাইনাস টি মাইনাস 1 হোল স্কোয়ার। অর্থাৎ পেতে পারি ইউ প্লাস হাফ এ। সূত্র অনুযায়ী a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। a প্লাস b করলে পাই 2t মাইনাস 1 আর a মাইনাস b করলে পাই আমরা 1। অর্থাৎ আমরা লিখতে পারি st ইকুয়াল টু u প্লাস হাফ a 2t মাইনাস 1, যেটা আমাদের প্রমাণ করার দরকার ছিল। ঋজু গতির সমীকরণ সম্পর্কিত যে সমস্যাগুলো আসে সাধারণত, তাতে প্রথমত সমীকরণের প্রাথমিক বেগ u, অন্তিম বেগ v বা সময় t এবং ত্বরণ a, এই সম্পর্কগুলোর মধ্যে কোনো তিনটে দেওয়া থাকে, অপর কোনো একটা বের করতে বলতে পারি। অর্থাৎ সাধারণ যে সমীকরণ আমরা এগুলো পড়েছি, v সমান u প্লাস at, s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার, v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as, এই সমীকরণগুলোতে সেগুলো পুট করতে হতে পারে। আবার কোন কোন ক্ষেত্রে টি তম সেকেন্ডে, অর্থাৎ
পঞ্চম সেকেন্ডে, ষষ্ঠ সেকেন্ডে বা দশম সেকেন্ডে সরণ বলা আছে, S5 বলা আছে, S7 বলা আছে, এগুলো বলা আছে। সেক্ষেত্রে আমাদের ত্বরণ নির্ণয় করতে হতে পারে। কিভাবে নির্ণয় করব? S5 এর সমীকরণ আমরা জানি। S5 সমান আমরা লিখতে পারি u প্লাস হাফ a 2 into 5 minus 1। আবার S7 জানি u প্লাস হাফ a 2 into 7 minus 1। সেক্ষেত্রে সমীকরণগুলোতে যেহেতু S5 এবং S7 বলে দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করে u এবং a এর মান নির্ণয় করতে পারি। এই ধরনের সমাধান আসতে পারে। এবার আমরা দেখতে চাই লেখচিত্রের সাহায্যে গতির প্রকাশ। প্রথম আমরা সহজ যেটা সবচেয়ে, এটা হচ্ছে সমবেগে গতি। সমবেগে গতি এর ক্ষেত্রে কি ধরনের লেখচিত্র প্রথম পেতে পারি আমরা? সমবেগে গতির ক্ষেত্রে সরণ সময় লেখ। সরণ সময় লেখ অর্থাৎ কিভাবে অঙ্কন করতে পারি আমরা? সরণ সময় লেখ অঙ্কন করার জন্য সরণের সঙ্গে সময়ের যে সম্পর্ক সেটা জানা প্রয়োজন। সেই সম্পর্কটা কি? সেই সম্পর্কটা আমরা জেনে ফেলেছি, s = vt, যেখানে v হচ্ছে ধ্রুবক অর্থাৎ সমবেগে গতি নির্দেশ করছে। সেক্ষেত্রে আমরা কোনো সমীকরণে লেখচিত্র অঙ্কন করতে গেলে আমরা কি করি? প্রত্যক্ষ চল এবং পরোক্ষ চলের একটা ছক তৈরি করি, যেখানে সময় t = 0 হলে s = 0, t = 1 হলে s = v, t = 5 হলে s = 5v। তাহলে এভাবে পয়েন্টগুলোকে আমরা লেখচিত্রে, ছক কাগজে লেখচিত্রে প্রয়োগ করি, সেখানে আমরা পাই s ভার্সেস t এর যে লেখচিত্র। এখানে t কে যদি আমরা বিভিন্ন ভাগে ভেঙে নিই, 0, 1, 2, 3, 4, 5, অর্থাৎ 1, 2, 3, 4, 5। একই রকম ভাবে আমরা এটা 0, এটা v, এটা 5v যদি ভেবে নিই, তখন লেখচিত্রে আমরা পয়েন্টগুলো পাবো v অর্থাৎ এই পয়েন্ট, 5v অর্থাৎ এই পয়েন্ট। দুটো যোগ করলে যে রেখা পাই আমরা, সেটাই হচ্ছে আমাদের সরণ ভার্সেস সময়ের লেখচিত্র। অর্থাৎ এক্ষেত্রে দেখতে পাচ্ছি সরণ ভার্সেস সময়ের লেখচিত্রটি মূল বিন্দুগামী সরল রেখা। এটা আমরা বলতে পারি y = mx সরলরেখার সমতুল্য, y = mx সরলরেখার সমতুল্য। এখানে m হচ্ছে সরলরেখার নতি, অর্থাৎ এখানে m হচ্ছে নতি, এই m কে বলা হচ্ছে নতি। অর্থাৎ এক্ষেত্রে নতি কি? এক্ষেত্রে নতি নির্দেশ করছে বস্তুর বেগ, অর্থাৎ এক্ষেত্রে নতি, সরলরেখার নতি হচ্ছে বেগ। আর নতি কি করে নির্ণয় করতে পারি আমরা? x অক্ষের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করলে তার tan থিটা, সেটাই হচ্ছে নতি। বা আমরা নির্ণয় করতে পারি কোন লেখচিত্রে নতি, কোন বিন্দুতে নতি নির্ণয় করতে পারি সেই লেখচিত্রের y অক্ষ বরাবর যে চলরাশি রয়েছে এবং x অক্ষ বরাবর যে চলরাশি রয়েছে, x অক্ষ বরাবর চলরাশির সাপেক্ষে y অক্ষ বরাবর চলরাশির অবকলন, অর্থাৎ ds/dt। অর্থাৎ সরণ সময় লেখচিত্র থেকে আমরা বস্তুর নতি অর্থাৎ লেখচিত্রের নতি অর্থাৎ বেগকে নির্দেশ করছে। এবার আমরা জানবো বেগ সময় লেখচিত্র সম্পর্কে। সমবেগে গতির ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র। এখন শর্ততেই বলা আছে যে সমবেগ অর্থাৎ বেগ = ধ্রুবক, v = কনস্ট্যান্ট। অর্থাৎ সময় পরিবর্তনশীল হলেও বেগের কোনো পরিবর্তন হবে না। সেক্ষেত্রে x অক্ষ বরাবর t, y অক্ষ বরাবর বেগ v সূচিত করলে v = কনস্ট্যান্ট, অর্থাৎ সময় পরিবর্তিত হলেও v এর মান ধ্রুবক থাকবে। এক্ষেত্রে যদি আমরা সম্পর্কটা ছক কাগজের মাধ্যমে করতে চাই, তাহলে সময় 0 তখনও বেগ v, অর্থাৎ v, সময় 3 সেকেন্ড তখনও বেগ v, সময় 10 সেকেন্ড তখনও বেগ v, অর্থাৎ v এর মানটা ধ্রুবক। আর v এর মানকে আমরা যদি v0 ধরতাম তাহলে v0 পেতাম। যেখানে লেখচিত্রের এই পয়েন্টটা v0, অর্থাৎ এটা নির্দেশ করছে v0। তো এক্ষেত্রে বলতে পারি আমরা বেগ সময় লেখো, বেগ সময় লেখো, সমবেগে গতির ক্ষেত্রে বেগ সময় লেখো
সময় অক্ষের সমান্তরাল। সমবেগে গতির ক্ষেত্রে বেগ সময় লেখ সময় অক্ষের সমান্তরাল। এখন এই বেগ সময় লেখ এবং সময় অক্ষের মধ্যবর্তী যে ক্ষেত্রফল অর্থাৎ এই অংশ কি নির্দেশ করছে? আমরা কি জানি, এটা একটা আয়তাকার ক্ষেত্র দেখতে পাচ্ছি। এই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এখন দৈর্ঘ্য গুণিত প্রস্থ করলে কি পাই আমরা? এই ক্ষেত্রে ক্ষেত্রফল সমান বেগ সময় লেখার ক্ষেত্রফল, বেগ সময় লেখ এবং সময় অক্ষের মধ্যবর্তী ক্ষেত্রফল পাচ্ছি আমরা এখানে v0 ইন্টু টি। কারণ v0 ইন্টু টি অর্থাৎ কি? বেগ ইন্টু সময়, অর্থাৎ কি বোঝায়? সরণকে নির্দেশ করে। অর্থাৎ আমরা বলতে পারি কোন বেগ সময় লেখার ক্ষেত্রে সরণ সমান বেগ সময় লেখ এবং সময় অক্ষের মধ্যবর্তী ক্ষেত্রফল। এবার আমরা দেখব সমত্বরণে গতির ক্ষেত্রে বেগ সময় লেখ। সমত্বরণে গতির ক্ষেত্রে বেগ সময় লেখার ক্ষেত্রে দুটো কন্ডিশন। এক নম্বর কন্ডিশন, যখন প্রাথমিক বেগ শূন্য অর্থাৎ প্রাথমিক বেগ u ইকুয়াল টু 0। আরেকটা কন্ডিশন, যেখানে প্রাথমিক বেগ u নট ইকুয়াল টু 0, যেখানে u নট ইকুয়াল টু 0। এখন u ইকুয়াল টু 0 এর ক্ষেত্রে কি ঘটবে? আমরা ঋজুগতির যে সমীকরণগুলো সেখানে পেয়েছি v সমান u প্লাস এটি। যেহেতু u ইকুয়াল টু 0 অর্থাৎ 0 প্লাস এটি। যেহেতু সমত্বরণে গতি আমরা a সমান বলতে পারি এখানে কনস্ট্যান্ট, অর্থাৎ v সমান এটি কে নির্দেশ করছে। v সমান এটি অর্থাৎ এটা y ইকুয়াল টু mx সরলরেখাকে নির্দেশ করছে। y ইকুয়াল টু mx সরলরেখা। এবার আবার v যদি পুট করি, এবার যদি কি পুট করি, মূল বিন্দুগামী সরলরেখা y ইকুয়াল টু mx, যার যেখানে নতি নির্দেশ করছে ওই বস্তুর ত্বরণকে অর্থাৎ সমত্বরণকে নির্দেশ করছে। y ইকুয়াল টু mx সরলরেখার মতো নির্দেশ করছে। y ইকুয়াল টু mx সরলরেখার মতো নির্দেশ করছে। একই রকম ভাবে u নট ইকুয়াল টু 0 হলে আমরা সেই রেখাচিত্র অঙ্কন করার সময় কি ঘটনা ঘটবে? মানে u নট ইকুয়াল টু 0 হলে v সমান u প্লাস এটি, u প্লাস এটি। সেক্ষেত্রে রেখাচিত্র অঙ্কন করার সময় আমরা যদি কোন একটা সারণী তৈরি করে নিই t ভার্সেস v এর, সেই সারণীতে পাবো আমরা যখন t ইকুয়াল টু 0 v এর মান u, যখন t ইকুয়াল টু 1 v এর মান u প্লাস a, যখন t ইকুয়াল টু 2 v এর মান u প্লাস 2a। এভাবে আমরা লেখচিত্রটা যদি প্লট করি, লেখচিত্রটা দেখতে যেরকম হবে সেটাতে ভেবে নিতে পারি এটা 1, এটা 2, এটা 3, এটা 0। উপরের দিকে একই রকম হবে, এটা এটা u প্লাস a, এটা u প্লাস 2a। অর্থাৎ 0 তে পয়েন্ট হচ্ছে u, এই পয়েন্ট 1 এ কোন পয়েন্ট? 1 এ করসপন্ডিং u প্লাস a। 2 তে কোন পয়েন্ট? 2 তে হচ্ছে u প্লাস 2a। অর্থাৎ লেখচিত্রটা হবে এই ধরনের। আমরা বলতে পারি লেখচিত্রটা একটা সরল রেখা যার নতি a এবং প্রাথমিক বেগ যেখানে বর্তমান, অর্থাৎ এই অংশটা u কে নির্দেশ করছে। এখন আমরা বেগ সময় লেখার কি তাৎপর্য রয়েছে সেটা দেখতে চাই। এখন বেগ সময় যে লেখ পেয়েছি, অর্থাৎ যেখানে u নট ইকুয়াল টু 0 বা u ইকুয়াল টু 0, দুটোর ক্ষেত্রে একই তাৎপর্য পাবো আমরা। u নট ইকুয়াল টু 0 যেটা, সেই লেখচিত্রের তাৎপর্য কি? v ভার্সেস t বেগ সময় লেখচিত্র, যেখানে নতি হচ্ছে a, নতি হচ্ছে a। এক্ষেত্রে তাৎপর্য যেটা পাই, এখন বেগ সময় লেখ এবং সময় অক্ষের যে মধ্যবর্তী ক্ষেত্রফল অর্থাৎ এই অংশ, এটা দেখতে কি ধরনের? নাম দিয়ে যদি আমরা ও, এটা এ, এটা বি, সি, ডি, যেখানে ও এ হচ্ছে ইউ, ও ডি হচ্ছে টি, একই রকম ভাবে ডি বি হচ্ছে ভি। অর্থাৎ বেগ সময় লেখো এ বি এবং সময় অক্ষের যে মধ্যবর্তী ক্ষেত্রফল, সেখানে ও চতুর্ভুজ ও এ বি ডি একটি ট্রাপিজিয়াম।
এই ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল নির্দেশ করছে সরণকে। অর্থাৎ সরণ এস সমান আমরা বলতে পারি ও এ বি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ও এ বি ডি ট্রাপিজিয়ামের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি জানি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, অর্থাৎ সমান্তরাল বাহু এখানে ও এ এবং ডিবি এবং ওদের মধ্যবর্তী যে লম্ব দূরত্ব, অর্থাৎ হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি মানে ও এ প্লাস ডিবি ইন্টু ওদের মধ্যবর্তী লম্ব দূরত্ব অর্থাৎ ওডি। সেক্ষেত্রে আমরা পেতে পারি এটা হাফ ও এ অর্থাৎ ইউ প্লাস ভি ইন্টু টি। অর্থাৎ এক্ষেত্রে বেগ সময় লেখার তাৎপর্য বলতে বোঝায় যে বেগ সময় লেখার ক্ষেত্রফল, বেগ সময় লেখার সমকক্ষের মধ্যবর্তী যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল সরণকে নির্দেশ করছে। আজকের দ্বিতীয় পর্ব এ পর্যন্তই। হ্যাভ এ গুড ডে।